সরকারের এখানে আসলে ইয়েটা কি ছিল, দুর্বলতাটা কি ছিল যে কারণে সরকার নথি স্বীকার করেছে একটা এই সবের ক্ষেত্রে? এই প্রশ্নের একেবারে স্পেসিফিক উত্তর আমার কাছে নেই। তার কারণ হচ্ছে যে আমি তো সরকারের অভ্যন্তরে কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয় সেটা জানি না, আমার সে অভিজ্ঞতা নেই। কিন্তু আমি যেটা দেখি, পর্যবেক্ষণ যেটুকু করি, এবং বিশেষ করে গত 1.5 বছরে যেটুকু, বিশেষ করে যেহেতু আমাদের সুযোগ ছিল একটু কাছে থেকে দেখার, অংশ হিসাবে নয়, যে আমি যে প্রক্রিয়াগুলো, যে দৃষ্টান্তগুলো দিলাম, তার অংশ হিসাবে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ নামে একটা কর্তৃপক্ষ আছে বাংলাদেশে। কিন্তু এই কর্তৃপক্ষের তুলনায় আসলে অপারেশনালি কর্তৃপক্ষ কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটা স্বাক্ষর দেবে, এটা কিন্তু ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। আনফর্চুনেটলি এটা আমার ধারণা হয়েছে। এটা ডিসাইড করে আমলাতন্ত্রের ভিতরে যেটা ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখা যাবে না, কোন উপাদানটা রাখা যাবে যাবে না, এটি তারা নির্ধারণ করে দেয়। এর মধ্যে কিন্তু আবার শুধু তাদের যে গোষ্ঠী স্বার্থ সেটাই নয়, তাদের যারা যারা রাজনৈতিক বা মানে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে একাংশের যে স্বার্থ, সেটার প্রতিফলনও ঘটে সুরক্ষা করার জন্য। উদাহরণস্বরূপ দুদক কার্যকর হোক এটার জন্য যেই সুনির্দিষ্ট স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরামর্শটি, সুপারিশটি, সেটি কেন সেগুলো কেন রাখা হচ্ছে না? এর কারণটা হচ্ছে যে এর ফলে যদি বাস্তবে শুধু দুদক কার্যকর হয়, তাহলে যেটা হবে, বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি, আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রিত হবে। তাই এখন বাংলাদেশের রাজনৈতিক নীতি বা সরকারি দুর্নীতি বা আমলাতান্ত্রিক দুর্নীতি নিয়ন্ত্রণের বিপক্ষে যারা, সেই শক্তিটা কিন্তু সিদ্ধান্ত করে দেয় যে এটি রাখা যাবে, এটা রাখা যাবে না। অর্থাৎ অনেক সময় আমরা বসের চেয়ে সাবঅর্ডিনেট ইজ মোর পাওয়ারফুল। এই ক্ষেত্রে আমার উপদেষ্টাদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ বা মন্ত্রীদের তুলনায় আমলাতন্ত্রের একাংশ অনেক সময় এই যে গিভ অ্যান্ড টেকের কারণে, কলিউশনের কারণে ওরা আপার হ্যান্ড নেয়, প্রিভেল করে, এবং সেটাই ঘটেছে। আপনি বলছেন যে আমি জাফর বাংলা নিউজে কাজ করি, আমি বাংলাদেশ 24। আচ্ছা, আমি এই উপস্থাপনার 17 নম্বর বক্সের 3 নম্বর প্যারাটাতে আমি একটু আপনার দৃষ্টি নিবন্ধন করছি। এখানে বলা হয়েছে সংস্কার প্রতিরোধক মহলের কাছে সরকার আত্মসমর্পণ করেছে। সব বাক্যটা একটু লম্বা করে বলা হয়েছে, আমি সংক্ষেপ করে বললাম। এটা কি স্যার তাহলে সরকারের চেয়ে সরকারের সাবঅর্ডিনেট যে বড় হয়ে আছে তার কাছে, তার জন্যই আত্মসমর্পণ করেছে, বিষয়টা কি এমন স্যার? সাবঅর্ডিনেট মানে সচিব বা আমলাতন্ত্রের যে কথাটা বলছেন। এতক্ষণ যেটা বললাম আগের প্রশ্নেরই আসলে অনেকটা একাংশে মানে যে জবাব, সেটার পুনরাবৃত্তি। আমি আরেকটু ডিটেল যদি বলি, একটি পর্যায়ে আমার সুযোগ হয়েছিল সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে আলোচনা করা সংস্কার ভবিষ্যৎ নিয়ে। তখনও ঐকমত্য কমিশন মাত্র গঠিত হয়েছে, কাজ হচ্ছে। এই প্রশ্নটা তখন আমার মনে উত্থাপিত হয়েছিল, সে প্রশ্ন যে আমাদের পুরো জাতি সংস্কার চায়। এটা আমি জানি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুরো রাষ্ট্র সংস্কার চায়, সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনে অংশগ্রহণকারী শক্তি সবাই, এমনকি রাজনৈতিক দলগুলো সবাই, আমলাতন্ত্র সবাই। কিন্তু তারপরেও যে কোনো সংস্কার প্রক্রিয়া যেন ইতিবাচক বা যারা প্রত্যাশী তাদের পাশাপাশি যারা বিরোধী, এই শক্তি আছে, এই মহল আছে, এই বাস্তবতাটা বিবেচনায় করা হচ্ছে কিনা, বা করে সেটা ম্যাপিং করে বা পর্যাপ্ত বিশ্লেষণ করে সেই প্রতিকূলতা প্রতিরোধের উপায় অবলম্বন করা হবে কিনা, সেই প্রশ্নের উত্তর আমি পাইনি। অর্থাৎ এটা উদ্দেশ্যমূলকভাবেই হোক বা অকার্যকতার কারণে, অক্ষমতার কারণেই হোক, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়েছে, এবং সেটারই প্রতিফল আমরা আজকে দেখতে পাচ্ছি। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার, সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফেসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন, জুলাই সনদ এবং সরকারের নিজস্ব বিবেচনায় বিভিন্ন খাত প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে ইতিমধ্যে শতাধিক অধ্যাদেশ প্রণীত হয়েছে। আমরা গতকাল পর্যন্ত হিসাব করেছিলাম 101টি, আরও বেশি হতে পারে, প্রণীত হয়েছে। এটা এক ধরনের রেকর্ড বটে, এবং প্রয়োজন ছিল সেটির, আরও বেশি হতে পারত।
সেগুলো আলোচনা আসতে পারে অন্য প্রেক্ষিতে। রাষ্ট্র সংস্কার কার্যক্রমে সহায়ক ভূমিকা পালনের অংশ হিসাবে টিআইবি ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব, আইনের খসড়া পর্যালোচনা এবং সুনির্দিষ্ট সুপারিশ বারবার প্রস্তাব করেছি, যার প্রতিফলন অনেক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত এবং উদ্যোগে প্রতিফলিত হয়েছে, যে কারণে আমরা সরকারকে এবং সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অনেক ক্ষেত্রে সুশাসন নীতি নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীজনের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। টিআইবি এ বিষয়ে বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমেই বিভিন্ন আমাদের কার্যক্রমের বিভিন্ন উদ্বেগ এবং আমাদের অবস্থান প্রকাশ করেছি। এই ধারাবাহিকতায় একটা সমন্বিত উপস্থাপনার জন্য আপনাদের সামনে হাজির করেছি। টিআইবি কয়েকটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং খাতের উপর যে আইনি সংস্কার হয়েছে সেটা কী ধরনের ঘাটতি হয়েছে, কতটুকু ইতিবাচক এবং যে ঘাটতি তার সম্ভাব্য প্রভাব ইত্যাদি সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। এবং এর মধ্যে রয়েছে আমাদের 8টি প্রতিষ্ঠানের ক্ষেত্র: দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025, পুলিশ কমিশন অধ্যাদেশ 2025, মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ অর্থাৎ অডিট অ্যাক্ট 2025, রাজস্ব আইন ও নীতি রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। এই 8টি অধ্যাদেশের উপরে আমরা সুনির্দিষ্টভাবে ফোকাস করেছি। এর মধ্যে আমরা শুরু করতে চাই অবশ্যই আমাদের যে প্রাধান্য, টিআইবির সর্বোচ্চ প্রাধান্য যে জায়গা, তার মধ্যে সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধ। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ যেটি হয়েছে 2025, সেটি দিয়ে শুরু করতে চাই। এর মধ্যে ইতিবাচক দিক আছে, অন্য যে প্রতিটি অধ্যাদেশের ক্ষেত্রেই আমরা ইতিবাচক গুলো তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু সময় সংক্ষিপ্তভাবে। এর বাইরেও আছে, ইতিবাচক আছে, নেতিবাচক আছে, সারমর্ম এখানে। দুদকে কমিশন সদস্য সংখ্যা 3 থেকে 5 বৃদ্ধি করা হয়েছে, যেটা প্রস্তাব ছিল, যার মধ্যে একজন নারী কমিশনার এবং আইসিটি বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ইতিবাচক হিসেবে আমরা দেখতে চাই। দ্রুততর মামলা ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিধান যুক্ত হয়েছে। কমিশনকে সরাসরি মামলার ডাইরেক্ট এফআইআর করার ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশনের কর্মকর্তাদের পরিচয় গোপন রেখে গোপন অনুসন্ধান পরিচালনার জন্য সুস্পষ্ট বিধান রাখা হয়েছে। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি কিংবা দেশে থাকা বিদেশিদের অন্য দেশের দুর্নীতির সঙ্গে যুক্ত, বিদেশিরা অন্য দেশের দুর্নীতির সাথে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের এখতিয়ার দুদককে তদন্ত কার্যক্রম বা মামলা করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনকে প্রদান করা হয়েছে। কমিশনের আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করা হয়েছে, তবে এক্ষেত্রে যদিও সমপর্যায়ের অন্য যে কমিশনগুলো আছে তাদের সমপর্যায়ের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়নি দুদকের ক্ষেত্রে। 6 মাস অন্তর কাজের প্রতিবেদন প্রকাশের একটা বিধান করা হয়েছে। কমিশনের কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা বাধ্যতামূলক করা হয়েছে, তবে প্রকাশ বাধ্যতামূলক করা হয় নাই, যেটি আমরা চাই। ঘাটতির দিক থেকে দুদক অধ্যাদেশের দুদক সংশোধন অধ্যাদেশ 2025, সেটি ঘাটতির দিক থেকে দুদক চেয়ারম্যান ও কমিশনের বাছাই কমিটিতে সদস্য হিসাবে জাতীয় সংসদে বিরোধী দলের প্রতিনিধি মনোনয়নের এখতিয়ার, যেটি হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট দলের অর্থাৎ বিরোধী দলের নেতার, সেটি না রেখে এটা দেওয়া হয়েছে স্পিকারের হাতে। ফলে বাছাই কমিটির কার্যকর্তা হ্রাস পাওয়ার ঝুঁকি হয়েছে, সরকারি দলের প্রভাব জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্নীতি বিরোধী ও সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন একজন বাংলাদেশি নাগরিককে কমিটির সদস্য হিসাবে বাছাই কমিটির সদস্য হিসেবে মনোনয়নের দায়িত্ব প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল, সেটি ন্যস্ত করা হয়েছে রাষ্ট্রপতির নিকট। দুদকে জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটা প্রস্তাবিত পর্যালোচনা কমিটি, যেটি দুদক সংস্কার কমিশন করেছিল, আপনারা সকলেই বোধহয় জানেন, সেটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে, যদিও এই প্রস্তাবে সকল রাজনৈতিক দলের নিরবিচ্ছিন্ন সমর্থন রয়েছে এবং এই সম্পর্কে দুদক এবং সরকার উভয়ই সম্পূর্ণভাবে সম্মত বা অবহিত রয়েছেন। আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটি কথা বলবো যখন সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপন করব। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। শর্টলিস্ট করা প্রার্থী যাদেরকে ছোট তালিকাভুক্ত করা হবে তাদের নামগুলো প্রকাশ করার প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল, যেটা দীর্ঘদিনের জনপ্রত্যাশাও ছিল। আমরা প্রতিবারই আপনাদের গণমাধ্যমের কাছ থেকে এই বিষয়গুলি প্রতিবেদন উত্থাপিত হতে দেখেছি, সেই প্রস্তাবনাটি রাখা হয়নি। এবং
সার্চ কমিটিকেও আগের মতোই নির্বাহী আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি মোকাবেলায় স্বতন্ত্র ইন্টিগ্রিটি ইউনিট যেটা প্রস্তাব করা হয়েছিল কমিশন কর্তৃক, সংস্কার কমিশন কর্তৃক, এবং সেটা কোনো পদক্ষেপ গৃহীত হয় না এখন পর্যন্ত। আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতে যে ব্যর্থতা, সেটির ক্ষেত্রেও কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই। দুদকের সামগ্রিক কার্যক্রম, বিশেষ করে অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও মামলা মোকদ্দমার ক্ষেত্রে এন্ড টু এন্ড অটোমেশন অর্থাৎ সার্বিক পুরোপুরি যে ডিজিটাইজেশন করার কথা, সেটি উপেক্ষিত আছে। কমিশন নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে 15 বছরের সুপারিশ করা হয়েছিল, সেটি মানা হয়নি, 20 বছর রাখা হয়েছে। জনবল বৃদ্ধির সুপারিশ উপেক্ষিত হয়েছে। কর্মীদের জন্য ইতিবাচক নেতিবাচক প্রণোদনার যে প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করেছিলাম, সেটি উপেক্ষিত হয়েছে। বিশেষ করে দুদকের কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের যে সুপারিশ এবং দিক নির্দেশনা সহ সুপারিশ দেওয়া হয়েছিল, সেটি উপেক্ষা করা হয়েছে। এবং আমরা শুধু যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জবাবদিহির কথা বলা হয়নি আমাদের দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে। একই সাথে যারা ভালো কাজ করবে তাদেরকে পুরস্কৃত করার যে ব্যবস্থাপনা, অর্থাৎ একদিকে ইতিবাচক অন্যদিকে নেতিবাচক প্রণোদনা যে প্যাকেজ, সেটি কোনো বিবেচনায় আসেনি। দুদকের ঊর্ধ্বতন পদে বিশেষ করে প্রশাসনিক চাকরি থেকে নিযুক্ত আমলাদের সর্বোচ্চ সীমার একটা প্রস্তাব রাখা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দুদক যে সমস্ত কারণে অকার্যকর, তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদক আমলাতন্ত্র কর্তৃক নিয়ন্ত্রিত, এবং সেটিকে নিয়ন্ত্রণের জায়গায় বা কমিয়ে আনার জন্য আমাদের একটা প্রক্রিয়া সহ পরামর্শ ছিল, সেটি উপেক্ষিত হয়েছে। কোনো অপরাধ ঘটনের সংগঠনের সুনির্দিষ্ট তথ্য প্রাপ্তির সাপেক্ষে কমিশন কর্তৃক তদন্তপূর্বক আবশ্যিক অনুসন্ধান করার যে বিধানটা ছিল, সেটি বাতিল করে সরাসরি এজাহার বিধান যুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে যে অনুরূপ ক্ষেত্রে অনাবশ্যকভাবেই আবার সেটিকে প্রধান কার্যালয়ের কাছে যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি, যেটা বিকেন্দ্রীকরণ, সেটি করা হয়নি। এবং দীর্ঘসূত্রিত হবে এবং সারি পর্যায়ে দুর্নীতির যে দায়িত্ব নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত যে আঞ্চলিক কার্যালয়গুলো, সেগুলো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। দুর্নীতির বিচারে আপোষ করার সুযোগ, কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা বা ক্ষতিপূরণ বা উভয়ই প্রদানে সম্মত হলে সাজা মার্জনার ঢালাও সুযোগ রাখা হয়েছে। এবং এটাকে আমরা মনে করছি, আপনাদের সাথে ইতিমধ্যে অনেকেই বলা হয়েছে, প্রতিবেদন করেছেন আপনারা, এটা দুর্নীতির সুরক্ষা দেওয়ার জন্য এক ধরনের ফ্লাড গেট তৈরি করবে। নিয়ন্ত্রণের কোনো প্রকার মানদণ্ড অনুসরণ না করে সেটি করার ঝুঁকি সৃষ্টি হয়েছে। এবং একই সাথে এটা আমরা স্ববিরোধিতা মনে করি, কারণ একই বিধানের একই অনুচ্ছেদের আলাদা একটি বিধানে বলা হয়েছে যে দুর্নীতির অপরাধ হচ্ছে আপোষযোগ্য, অথচ এখানে আপোষের সুযোগ রাখা হয়েছে, স্ববিরোধিতা। বেসরকারি খাতে ঘুষ দুর্নীতিকে আইনের আওতায় আনার সুপারিশ ছিল, যেটা আন্তর্জাতিক মানদণ্ড এবং আমাদের বাংলাদেশের যে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন, তার অঙ্গীকার অনুযায়ী যেটা করার বাধ্যবাধকতা আছে, সেটি করা হয় নাই, ব্যর্থ হয়েছে। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখি, এখানে সুনির্দিষ্টভাবে আমাদের কাছ থেকে আমরা তাদের সরকারকে পারসুয়েট করতে পেরেছিলাম বা রাজি করাতে পেরেছিলাম যে বিষয়টি অন্তর্ভুক্ত হবে। তখন সুনির্দিষ্টভাবে কী লিখিত হবে, কীভাবে সংজ্ঞায়িত করা হবে, সেটিও আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়ার প্রেক্ষিতে আমরা দিয়েছিলাম, কিন্তু সেটি তারা স্বীকার করেছেন, কিন্তু সেটা রাখা হয়নি। পুলিশ কমিশন অধ্যাদেশের দিকে যাই। এটা হচ্ছে আইনের ঘাটতি। এখানে এই অধ্যাদেশে ইতিবাচক কিছু নেই, অ্যাবসলিউটলি নাথিং। এটা কোনো পারপাস সার্ভ করবে না। কয়েকটা দৃষ্টান্ত, পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশনের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেটাকে পদদলিত করে, এমনকি স্বাধীন নিরপেক্ষ শব্দগুলোও ব্যবহার করা হয় নাই আইনে, অধ্যাদেশে। শুধুমাত্র এটি সংবিধিবদ্ধ সংস্থা, এই কথাটা বলা হয়েছে। এর সাথে একই সাথে এর গঠন, কার্যপরিধি, প্রক্রিয়া ও কার্যপ্রক্রিয়া সংক্রান্ত বিধানসমূহ এমনভাবে সাজানো হয়েছে যা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ ও সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। আপনারা জানেন জাতীয় ঐক্যমত্য কমিশনের পুলিশ সংস্কার বিষয়ে একটি মাত্র প্রস্তাবনা ঐক্যমত্য হয়েছে, সেটা পুলিশ সংস্কার কমিশন, স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অর্থাৎ সরকার মানে জাতীয় জুলাই সনদের যে মৌলিক পরামর্শ সুপারিশগুলো বা মৌলিক অঙ্গীকারগুলো সরকার নিজেই সেগুলোকে লঙ্ঘন করেছে।
অন্যদিক থেকে এই অধ্যাদেশের বলে পুলিশ কমিশন যদি গঠিত হয়, তবে তা হবে সম্পূর্ণভাবে অবসরপ্রাপ্ত পুলিশি ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যা এ ধরনের কমিশনের যে মৌলিক উদ্দেশ্য তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। পুলিশ কমিশন গঠনে পুলিশ কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেড 1 এর এবং একজন সাবেক পুলিশ সদস্য গ্রেড 1 তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং সাবেক পুলিশ সদস্যকে কমিশনের সদস্য সচিবের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে এই ধরনের যে কমিশন আছে, বাংলাদেশের কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নির্ধারিত নাই। কোনো কমিশনে সদস্যরা কোন পদের কোন পর্যায়ে সরকারি কর্মকর্তার থেকে আসবেন সেটা নির্ধারিত নাই, এক্ষেত্রে করা হয়েছে। সদস্য সচিব উল্লেখিত কোনো কমিশনে নেই, থাকে না পৃথিবীর কোনো দেশে। কমিশনের সচিব থাকে। সচিব কমিশনের কর্তৃত্বাধীনে বা কমিশনের নজরদারিতে কমিশনের অধীনে রিপোর্টেবল হয়ে কাজ করবেন। কমিশন যদি চায় সচিব কমিশনের কার্যক্রমে কমিশনের সভায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে তিনি কমিশনারদের সমপর্যায়ে পদমর্যাদা পাবেন না, কিন্তু এখানে সেটা করা হয়েছে। যার ফলে কমিশনের যে সম্ভাব্য যে যতটুকু সম্ভাবনা হতে পারতো সেটাও নির্মূল করা হয়েছে এবং কমিশনের ফলে কমিশনের যিনি চেয়ারম্যান হবেন, যাকে আপিল বিভাগের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে, তার এবং অন্য কমিশনারদের পদমর্যাদাকে খর্ব করা হয়েছে। আমি মনে করি পদদলিত করা হয়েছে। যে এই সদস্য সচিবের কনসেপ্টটাই হচ্ছে যে পুলিশ প্রস্তাবিত পুলিশ কমিশনকে সিভিল এবং পুলিশি আমলাতন্ত্রের সম্পূর্ণ কর্তৃত্বাধীনে রাখার একটা পায়তারা, এর বেশি কিছুই নয়। এছাড়া আরো যে আইনের ঘাটতি, পুলিশ কমিশনের চেয়ারপারসন সদস্য নিয়োগের বাছাই কমিটির গঠন ও কর্মপদ্ধতি সম্পূর্ণভাবে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে, এটি ইতিমধ্যে বলেছি। তারপর আরো স্পেসিফিক্যালি বাছাই প্রক্রিয়ার মধ্যে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে কমিশন গঠন ও কাজে কম ক্ষমতাসীন সরকারের পরিপূর্ণ কর্তৃত্ব স্বার্থী দ্বন্দ্বের সুযোগ সৃষ্টি হয়েছে বা ঝুঁকি সৃষ্টি হবে। সরকারকে প্রজাতন্ত্রের কর্মী নিযুক্ত কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে কমিশনের পেশনে নিয়োগ করার একটা এখতিয়ার প্রদান করা হয়েছে এবং এই এখতিয়ারটি প্রথম 3 বছর কোনো সীমা নির্ধারণ করা হয়নি, যত খুশি ততজনকে নিয়োগ দিতে পারবে সরকার এই কমিশনে, এবং পরবর্তীতে 30% সীমাবদ্ধ রাখার কথা বলা হলো। সরকারি নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য এই 30% যথেষ্ট একটু বেশি বলে আমরা মনে করি। অর্থাৎ কমিশন যেটা প্রস্তাবিত পুলিশ কমিশন, সেটা সরকারি কমিশনের বাইরে কিছু হবে না, কাজে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। জাতীয় মানবাধিকার কমিশন, এটা ইতিবাচক দিক আছে। আমি শুরুতেই বলবো, সবসময় বলেছি, গত 2 দিন আগে আরেকটা আয়োজনের অনুষ্ঠানে বলেছি, আপনারা কেউ হয়তো ছিলেন। সেটি হচ্ছে যে এটি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলোর মধ্যে সর্বোত্তম গুণগত সম্পন্ন, এবং এটি আমাদের আইন উপদেষ্টা বলেছেন দক্ষিণ এশিয়ার সর্বোত্তম অধ্যাদেশ। আমি বলি আন্তর্জাতিকভাবে সর্বোত্তম অধ্যাদেশ, যে মানদণ্ড তার সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু সেটা তো যথেষ্ট না, সেটাকে খর্ব করা হয়েছে। কিভাবে সেটা বলছি? ইতিবাচক এই অর্থে যে এই অধ্যাদেশে আমরা যেটা অনেকেই কল্পনা করতে পারিনি, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার মতো প্রতিষ্ঠান এবং তাদের বা সংশ্লিষ্ট আটক কেন্দ্র জাতীয় মানবাধিকার কমিশনের কর্মক্ষেত্রের আওতাভুক্ত থাকবে। এটি একটা ইতিবাচক এবং এটা আমি সরকারকে অভিনন্দন জানাই। এখানে আমাদের অবদান ছিল, আমরা চেয়েছিলাম সেটি। কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে পরিপূর্ণভাবে, আমি সেটাকে স্বীকার করতে চাই। কমিশনের চেয়ারপারসন এবং সকল কমিশনারদের সার্বক্ষণিক দায়িত্ব সহ নিয়োগের বিধান করা হয়েছে, যেটি আগে ছিল না। এক ধরনের মিশ্র কমিশন ছিল, একটা দ্বৈততা ছিল, এটা ইতিবাচক। যে আন্তর্জাতিক কনভেনশন, যেটা হচ্ছে যে কনভেনশন এগেইনস্ট টর্চার, অর্থাৎ নির্যাতন ও অন্যান্য অমানবিক অপরাধের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এই কমিশনের কার্যক্রমের আওতাভুক্ত করা হয়েছে একটা বিশেষ প্রভিশনের মাধ্যমে। খুবই ভালো উদ্যোগ। সার্বিক বিবেচনায় জাতীয় প্রত্যাশা ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, যদিও অধ্যাদেশের প্রথম দফায় সৃষ্ট সম্ভাবনাকে পরবর্তীতে খর্ব করা হয়েছে। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে অধ্যাদেশের 9 নভেম্বর 2025 যে অধ্যাদেশ ছিল সেটা পরিবর্তন করে সংশোধন করে 8 ডিসেম্বর
2025-এ একটা সংশোধিত অধ্যাদেশ প্রকাশিত হয়, যেখানে এই পুরো যে ইতিবাচক দিকগুলো সেগুলো খবর করার জন্য একটি ধারাই যথেষ্ট। অর্থাৎ যে জাতীয় মানবাধিকার কমিশনের যে কমিশনারদের নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে সরকারি কর্তৃত্ব নিশ্চিত করার জন্য ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সচিবকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি এই একটি বিষয়, বাকি যে ইতিবাচক দিকগুলো সেগুলো খর্ব করার জন্য যথেষ্ট। কারণ আপনারা জানেন যে মন্ত্রিপরিষদ সচিবালয় হচ্ছে যে ক্ষমতাসীন সরকারের সচিবালয় বাস্তবে, এবং সেটি সরকারের মুখপাত্র সরকারের প্রতিনিধিত্বই করেন, সরকারের ইচ্ছা অনিচ্ছার বাস্তবায়ন করেন। কাজেই এই কমিশনের মাধ্যমে নিয়োজিত কমিশন এবং তার কর্তৃত্বে প্র্যাকটিক্যালি, এবং তারা সচিবিক দায়িত্ব পালন করবেন, তাদের নেতৃত্বে বা তাদের কর্তৃত্বে নিয়োজিত একটি কমিশন, যে যত ইতিবাচক সমমানের সৃষ্টি করা হোক না কেন, সেটি কার্যকর হওয়ার ক্ষেত্রে বিশাল ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বীয় পদ থেকেই প্রেষণে বা লিয়েনে বা অবৈতনিক ছুটি নিয়ে কমিশনের চেয়ারপারসন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যেটি আমরা মনে করি যে ঝুঁকিপূর্ণ। ব্যাপকভাবে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি বা সরকারি কর্মচারীকে কমিশনে প্রেষণে নিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে, যা কমিশনের মোট জনবলের সর্বোচ্চ 30% থাকবে। কিন্তু এই 30%, যেটা আমি বলেছিলাম ইতিমধ্যে, যেটা পুলিশ কমিশনের ক্ষেত্রে, এটি 30% কেন 10% কিন্তু কমিশনকে অকার্যকর করার জন্য বা সরকারি নিয়ন্ত্রণাধীন রাখার জন্য যথেষ্ট। এরপর সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, যেটি খুব আলোচিত হয়নি, এটা সম্পর্কে আমার সংক্ষিপ্ত আমাদের পর্যবেক্ষণ আছে। এটি অনেক দিনের প্রতীক্ষিত ছিল, একটা অডিট আইন আমাদের দেশে ছিল না, আইনটি হয়েছে। সার্বিকভাবে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই, এবং সেখানে তার কার্যক্ষেত্র স্পষ্ট করা হয়েছে মহাহিসাব রক্ষকের আর্থিক নিরীক্ষার পাশাপাশি মিতব্যয়িতা, দক্ষতা, ফলপ্রসূতা অর্থাৎ রেজাল্ট অডিট, যেটা পারফরমেন্স অডিট, সেটি সম্পৃক্ত করা হয়েছে। ইতিবাচক আইনের ঘাটতি যে বিষয়গুলো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব নিরূপণ ও আদায় নিরীক্ষার সুযোগ না রাখা, ধারা 6-এর মধ্যে আছে, যেটি বৈশ্বিক চর্চার সাথে সাংঘর্ষিক। মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রকের যে সাংবিধানিক এখতিয়ার, সেটাকে খর্ব করা হয়েছে, স্বাধীনতা খর্ব করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, আপনারা যারা এখানে আছেন, পুরো দেশবাসীর জন্য, যে কর ফাঁকির যে সুযোগটা এবং জাতীয় রাজস্ব বোর্ডে বা কর কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে হয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে বা নিরূপণের মাধ্যমে, সেটি নিরীক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত করার ফলে যে কন্ট্রোলার জেনারেল অফিস সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন না, অর্থাৎ কর ফাঁকিকে অব্যাহত লাইসেন্স দেওয়ার সুযোগ এখানে রাখা হয়েছে, এবং সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের একটা সরাসরি ভূমিকা ছিল বলে আমাদের তথ্য মধ্যে আমরা জানতে পেরেছি। সরকারের পূর্ব অনুমতির বাধ্যকতা রাখা হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক এবং বিদেশি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ক্ষেত্রে বা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে, যেটি অগ্রহণযোগ্য বা সম্পূর্ণভাবে নিষ্প্রয়োজন। তার এই ধরনের প্রতিষ্ঠানে সেই এখতিয়ারটুকু থাকা অবশ্যই অপরিহার্য বলে আমরা মনে করি। এবং মহাহিসাব নিরীক্ষক সরকারের সাথে পরামর্শ করে বা সরকার মহাহিসাব নিরীক্ষকের সাথে পরামর্শ করে বিধি প্রণয়ন করবে, এটি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই মহাহিসাব নিরীক্ষক তিনি নিজেই বিধি খসড়া করবেন, অংশীজনকে সম্পৃক্ত করে, এবং সরকার সেটা বিধি হিসাবে প্রণয়ন করবেন। এটি নিয়ম, এটি করে না, উল্টা করা হয়েছে। বার্ষিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা আছে, যেটা আগে ছিল, কিন্তু প্রতি বছর যথাসময়ে প্রকাশ করার যে বাধ্যবাধকতা, সেটি রাখা হয়নি। আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটু বুঝতে হবে যে সমস্ত কারণে বাংলাদেশ ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ বা উন্মুক্ত সরকার যে অংশীদারিত্ব বৈশ্বিক পরিমণ্ডলে, সেখানে অংশগ্রহণ করতে পারছে না। তার মধ্যে অন্যতম হচ্ছে এই কারণটি, যে আমাদের যে অডিট রিপোর্টগুলো সেগুলো যথাসময়ে প্রকাশিত হয় না। জাতীয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ইতিবাচকভাবে রাজস্ব আদায় থেকে নীতি বিভাগকে আলাদা করা হয়েছে, যেটি আমাদের সকলেরই প্রত্যাশা ছিল, দাবি ছিল, সুপারিশ ছিল, ইতিবাচক। কিন্তু সেটি অত্যন্ত জগাখিচুড়ি একটা অবস্থায় করা হয়েছে। তবু ইতিবাচক দিকগুলোর মধ্যে যে দুটি বিষয় আছে, খাত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারকে নিয়ে একটা
পরামর্শ কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা স্বাগত জানাই, ইতিবাচক ভাবে মনে করি, এবং অটোমেশন এবং আন্তঃসংযোগ প্রতিষ্ঠা গুরুত্ব প্রদান করা হয়েছে। কতটুকু বাস্তবায়িত হবে সেটার উপর নির্ভর করবে, তাই তবে ইতিবাচক বিষয়। এর ঘাটতির বিষয়টা হচ্ছে এনবিআর এর বিদ্যমান যে কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি বিভাগ বা রেভিনিউ পলিসি ডিভিশন এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন ব্যবস্থাপনা বিভাগ যেটা করা হয়েছে, দুটো আলাদা বিভাগ গঠন করা হয়েছে। তবে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতিহীনতা এবং অদূরদর্শিতা হয়েছে, এবং অংশীজনকে অসম্পৃক্ত না করে সেটা করেছেন। এমনকি সরকার কর্তৃক গঠিত যে পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল এনবিআর সংস্কারের জন্য, তাদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এর মাধ্যমে এই বিভাজনটা তৈরি করা হয়েছে, যার ফলে একটা অভূতপূর্ব আন্দোলন হয়েছে বাংলাদেশে, যেটি পৃথিবীর কোনো দেশে দৃষ্টান্ত আছে কিনা জানা নেই। সরকার জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীদের একাংশ, এবং সেটাকে নিয়ন্ত্রণের জন্য চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে, সেটা বিব্রত। এবং যার ফলে যেটা হয়েছে যে সার্বিকভাবে প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি রাজস্ব খাতের জন্য একটা ধরনের অস্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে, যেটি আমাদের পুরো রাজস্ব খাতকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি সৃষ্টি করেছিল। চূড়ান্ত বিবেচনায় আন্তর্জাতিক যে উত্তম চর্চা, তার আলোকে রাজস্ব আদায়কারী যে বিভাগটি, সেটি আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা হিসাবে সরকারের কর্তৃত্বের বাইরে যে রূপান্তর করার কথা ছিল বা প্রত্যাশা ছিল, সেক্ষেত্রে ব্যর্থতার কারণে যেটা হয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী যে আর্থিক বিভাগ সরকারের, সেই আর্থিক বিভাগেরই কর্তৃত্বাধীন এই দুটি বিভাগ হয়ে থাকবে। যার ফলে সরকার এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজস্বের উপরে, জাতীয় রাজস্ব কর্তৃপক্ষের উপর অব্যাহত থাকবে। এটি কোনো অবস্থায় উচিত ছিল না, প্রয়োজন ছিল না, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ, এবং যে লক্ষ্যে এই সংস্কার অর্থাৎ রাজস্ব আয় বৃদ্ধি, সেটি বাস্তবে হবে এই নিশ্চয়তা সরকার দিতে পারবে না। অন্তত আমরা সেটা দেখি না, যে এটা ছিল তার তুলনায় অনেক ইতিবাচক পরিবর্তনের মধ্যে আছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরোয়ানার মাধ্যমে গ্রেফতারের বিধান, অনলাইন জুয়া নিষিদ্ধকরণ, ব্লক কন্টেন্টের তালিকা প্রকাশ ইত্যাদি। তবে ঘাটতিগুলোর মধ্যে যে বিষয়গুলো ঝুঁকিপূর্ণ, সেটা হচ্ছে যে জটিল কাঠামো একাধিক বিষয়ে একত্রীকরণ করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি হয়েছে, সেটা হচ্ছে কাঠামো এবং বিষয়বস্তু এখনো আন্তর্জাতিক উত্তম চর্যার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এটি মূলত তিনটি বিষয়, বিশেষ করে সাইবার সুরক্ষা, সাইবার অপরাধ এবং অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা, এই তিনটি বিষয়কে একত্রিত করে একটা মিশ্র জগাখিচুড়ি আইনে পরিণত করা হয়েছে। যার ফলে এর প্রায়োগিক জটিলতার সাথে সাথে অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এবং হবে, আরো বেশি গভীরতর হবে। যার বড় উদাহরণ সম্প্রতি ঘটেছে, অনলাইনে অপপ্রচারের অভিযোগে মিম স্যাটার ধরনের পেজের নামে মামলা হয়েছে। কতিপয় তথ্যপত্র অপসারণ ও ব্লক করার ক্ষমতা, যেটি ধারা 8(2) আছে, ধর্মীয় বা সাম্প্রতিক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য বিষয়ে অস্পষ্টতা এবং অপব্যবহারের সুযোগ বাড়বে। কোনো সুস্পষ্ট ব্যাখ্যার অনুপস্থিতিতে কোনটি ধর্মীয় বা ঘৃণামূলক বক্তব্য আর কোনটি নয়, তার বিচার অনেকটাই আপেক্ষিক এবং তর্কযোগ্য হবে, এবং উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারের সুযোগ থাকবে। তাৎক্ষণিক কন্টেন্ট ব্লক করার ক্ষেত্রে পরবর্তীতে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিধান থাকলেও এক্ষেত্রে চুজ অ্যান্ড পিক করার সুযোগ সৃষ্টি করা হয়েছে, এবং সেটাও একইভাবে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারের প্রয়োগের সুযোগ সৃষ্টি করেছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের আরও তিনটি বিষয়, অপরাধ ও দণ্ড যেটি সংক্রান্ত যে বিধানটি, সেখানে বিশেষ করে সাইবার স্পেসে ধর্মীয় ও জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা, বিদ্বেষমূলক তথ্য প্রকাশে জেল জরিমানার অপব্যবহারের শঙ্কা রয়েছে। কারণ এই বিষয়গুলো আমরা যেটা বলেছি আগেও, যেটা কোনটা ঘৃণামূলক কোনটা বিদ্বেষমূলক, সেগুলো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু যিনি করছেন আইনটার অপব্যবহার তার উপর নির্ভর করে, যেহেতু ব্যাখ্যা নেই সুস্পষ্ট। যে সাইবার সুরক্ষা এজেন্সি একটা যেটা প্রস্তাব তৈরি করা হয়েছে, এটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। যে অভিজ্ঞতাটা আমাদের অত্যন্ত তিক্ত, একইভাবে সেটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। যার ফলে কন্টেন্ট ব্লকিং মতো সংবেদনশীল বিষয়, কন্টেন্ট ব্লকিং প্রয়োজনীয় ক্ষেত্রে অবশ্যই যখন ঝুঁকিপূর্ণ হবে সেটা অপরিহার্য হবে, কিন্তু সেটা কখন করা হবে কখন করা হবে না, সেটা যখন সরকারের কর্তৃত্বাধীন থাকে তখন সেটা শুধু সরকারের পছন্দ নিয়ে হয়, এবং এই সুযোগটাকে রাখা হয়েছে, এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হবে, কারণ সরকার নিজেরাই ঠিক ব্যবহারকারী।
জাতীয় এবং একই সাথে সরকার প্রধানের নেতৃত্বে একটা জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল তৈরি করা হয়েছে, যেটি সরকারের কর্তৃত্বকে এবং ক্ষমতাকে আরো জোরদার করবে। 25 সদস্য বিশিষ্ট এই কাউন্সিল, এখানে মাত্র 2জন আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ থাকবেন, দুইজন থাকবেন, যার মধ্যে একজন বা আইসিটি বা একজন মানবাধিকার উল্লেখ করা হয়নি, আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ বলা হয়েছে, এবং তাও সরকার কর্তৃক মনোনীত। কাজে এই কাউন্সিলটি পুরোপুরি সরকারের কর্তৃত্বাধীন, অর্থাৎ এজেন্সি এবং কাউন্সিল দুইটাই কিন্তু সম্পূর্ণভাবে সরকারের কর্তৃত্বাধীন থাকলো, এবং সরকারের বাইরে অংশজনকে প্রকৃত প্রতিনিধিত্ব না থাকায় যে সংখ্যা এবং পুরো জাতিকে এক ধরনের সরকারের নিয়ন্ত্রণ, নজরদারি ও স্বার্থের দ্বন্দ্বের যুগের মধ্যে ফেলে দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি এই অধ্যাদেশটির মাধ্যমে। ডিজিটাল স্পেস নিয়ে দ্বিতীয় যে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, এর আগের দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটা ছিল, অনেক বছর যাবত এটা নিয়ে কাজ হচ্ছিল। আমরা প্রশংসা করতে চাই যে এই কাজটি ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে, অনেক ইতিবাচক ধারা এখানে আছে। তবে সমস্যাজনক বিষয়গুলো হচ্ছে যে বিশ্বজুড়ে অনুষ্ঠিত যে সুরক্ষা মূল নীতি, উপাত্ত সুরক্ষার যে মূল নীতি বা ডেটা প্রোটেকশন প্রিন্সিপালস যেগুলো আছে, যেমন আইনসম্মতভাবে চলবে, মানবাধিকারের প্রাধান্য হবে, ন্যায্যতা ও স্বচ্ছতা, উদ্দেশ্য সীমাবদ্ধতা, তথ্য ন্যূনতমকরণ, তথ্যের নির্ভুলতা সহ সততা ও গোপনীয়তা, এবং জবাবদিহির তথ্য মানে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং জবাবদিহির বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে বা সরিয়ে ফেলা হয়েছে, সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। উপাত্ত জিম্মাদার ও প্রক্রিয়াকারীর দায়িত্ব কর্তব্য, যেখানে 15.4 বলা হয়েছে, অসামঞ্জস্যপূর্ণ প্রচেষ্টা ও ব্যয়ের অজুহাতে উপাত্ত জিম্মাদার ও প্রক্রিয়াকারীকে তার দায়িত্ব কর্তব্য থেকে ছাড়ের সুযোগ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ছাড়ের ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের হাতে, যার অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। ধারা 24-এ অব্যাহতি সংক্রান্ত বিষয়াদিতে অপরাধ প্রতিরোধের নামে ব্যক্তিগত উপাত্তে ঢালাও প্রবেশাধিকারের সুযোগ রাখা হয়েছে, যা উপাত্ত সুরক্ষার নামে নিয়ন্ত্রণ ও নজরদারি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার শঙ্কা সৃষ্টি করেছে, এবং সুস্পষ্ট ব্যাখ্যার অনুপস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষার নামে ব্যক্তিগত তথ্য ব্যবহার করার এখতিয়ারও রাখা হয়েছে। এরপরে হচ্ছে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা 2025, অধ্যাদেশ 2025। এটির ঘাটতির দিক থেকে আমরা যেটা বলতে চাই, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর আলোকে সরকার সকল প্রকার উপাত্তের অর্থাৎ ডেটার ব্যবস্থাপনা, আন্তঃপরিচালন ও সুরক্ষা নিশ্চিত করার জন্য দায়িত্ব আলাদাভাবে এই অধ্যাদেশের মাধ্যমে অর্পণ করা হয়েছে তথাকথিত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে, যেটি আন্তর্জাতিক উত্তম চর্চা সাথে সাংঘর্ষিক, কারণ সাধারণত এই ধরনের কর্তৃপক্ষ উপাত্ত সুরক্ষা আইনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গঠিত হয়ে থাকে। জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উহার দায়িত্ব পালন ও কার্য সম্পাদনের ক্ষেত্রে স্বাধীন থাকবে, এই কথাটা উল্লেখ আছে, কিন্তু এই কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যগণ বাছাই করবেন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন একটি বাছাই কমিটি, যার ফলে বাংলাদেশের বাস্তবতায় এই প্রক্রিয়া সরকারের পছন্দ এবং অনুগত লোকজনই এই সুযোগ লাভ করবেন বলে তাদের স্বাধীনতা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। একই সাথে এই কর্তৃপক্ষ অধ্যাদেশটির অধীনে নিজেকে একটি আন্তঃপরিচালন গেটওয়ে প্ল্যাটফর্ম উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পেয়েছে, অর্থাৎ কর্তৃপক্ষ নিজেই একটি ডেটা পরিচালন অপারেটর হিসেবে দায়িত্ব পালন করবে, যা সুস্পষ্টভাবে স্বার্থের দ্বন্দ্বের পরিচায়ক। সার্বিকভাবে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে যেটি বলবো, চোরতন্ত্রের কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্র যেটা 16 বছরের ছিল বাংলাদেশে, তার থেকে উত্তরণের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে সূচিত যে রাষ্ট্র সংস্কারের অভীষ্ট, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপনের দায়িত্ব বহনকারী যে অন্তর্বর্তী সরকার, সে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে সংক্ষেপে যেটি আরো রিপিট করতে চাই। 11টি সংস্কার কমিশন হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে, একাধিক শ্বেতপত্র কমিটি হয়েছে, বেশ কয়েকটি সংস্কার কমিটি হয়েছে, এবং গুম সংক্রান্ত কমিশন অন এনকোয়ারি গঠিত হয়েছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানকালে কর্তৃত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত হত্যাকাণ্ড সহ ব্যাপক মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে, তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে, এবং সেই প্রতিবেদন জাতিসংঘ জমা দিয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠার পক্ষে সম্মতি দিয়েছে সরকার।
গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে অনুস্বাক্ষর করেছে ইত্যাদি ইতিবাচক অনেক উদ্যোগ সরকার কর্তৃক গৃহীত হয়েছে, আমরা স্বীকৃতি দিই। আরও উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে স্বাধীনতা পথে বা স্বাধীনতার লক্ষ্যে স্বাধীন সচিবালয় বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা লক্ষ্যে যে আইন সংস্কার, এটা এই সরকারের শীর্ষস্থানীয় অর্জনের মধ্যে অন্যতম, যেটা লিগাসি হিসাবে দাবি করতে পারবে সরকার, সেটি হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে অধ্যাদেশ। যদি অবশ্যই এই অধ্যাদেশটা বাস্তবিক পক্ষে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করে বা করতে দেওয়া হয়, সেটি দেখায় সময় বলবেন। এই সরকারের সময় যে সময়টুকু আছে তার মধ্যে সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আছে, পরবর্তীতে আমাদেরকে অবজার্ভ করতে হবে। যে কমিশনগুলো বা কমিটিগুলো গঠিত হয়েছে, যেটা আমরা উল্লেখ করেছি, তাদের প্রণীত প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে যেগুলো আছে তার মধ্যে জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান, অন্যান্য সংস্কারমূলক সুপারিশ বাস্তবায়নের বাস্তবায়ন সম্পর্কে গণভোটের আয়োজন এবং বেশ কিছু সংস্কারমূলক অধ্যাদেশ প্রণয়ন এবং নির্বাহী সিদ্ধান্ত, যার কিছু সংশ্লিষ্ট সংস্কার কমিশন প্রসূত আর কিছু সরকারের নিজস্ব বিবেচনায় গৃহীত হয়েছে, ইতিবাচক উভয়। সংস্কারের জন্য, তবে অন্যদিক থেকে সংস্কারের জন্য খাত বা প্রতিষ্ঠান নির্ধারণে কোনো সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়েছে এমন বিবেচনার কোনো সুযোগ নেই। যে প্রাথমিক পর্যায়ে 6টি, পরবর্তীতে 5টি, মোট 11টি কমিশন এবং যে কমিটিগুলো উল্লেখ করলাম আমরা, সেগুলোর বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক খাত যেমন শিক্ষা, কৃষি, বাণিজ্য বা ব্যক্তি মালিকানাধীন ব্যবসা, এই ধরনের খাতগুলো কেন গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয় নাই বা সংস্কারে অন্তর্ভুক্ত আসেনি, সেটি কিন্তু কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে, বোধগম্য নেই। সরকার কখনো ব্যাখ্যা দেয়নি, আমরা চেয়েছি, এটার কোনো ব্যাখ্যা আমরা পাইনি। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই, কি হচ্ছে আমরা সেটা জানি না। শুরু থেকে কোনো পর্যায়ে সংস্কার প্রতিরোধক মহলকে চিহ্নিত করে প্রতিহত করার মতো গুরুত্ব অনুধাবন করা হয় নাই। আমরা যেটা বলতে চেয়েছি সরকারকে বিভিন্নভাবে, যে আমরা পুরো জাতি সংস্কার চাই, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া, সেদিকটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। এবং এই যে অপশক্তি, যারা প্রতিরোধকারী শক্তি, তাদের কাছে সমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে, কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারের অভ্যন্তরে ও সরকারের পেছনের ক্ষমতার ভিত্তি বিবেচনায় সংস্কার বাস্তবায়নের নামে অ্যাডহক ভিত্তিক বাছাই করা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পিক অ্যান্ড চুজ করা হয়েছে, যার ফলে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ এবং কোনো ক্ষেত্রে সংস্কার পরিপন্থী আইন বা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সবগুলো সংস্কার কমিশনের কাছ থেকে সংগৃহীত অন্তর্বর্তী মেয়াদে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশমালা নিয়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে কিছু ব্যতিক্রম ছাড়া বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আপনারা হয়তো অনেকে জানেন, সবাই জানেন, যে সংস্কার কমিশনের কাছ থেকে যখন যে প্রতিবেদন জমা দেওয়া হয়, সরকারের ইচ্ছায়, সরকারের প্রত্যাশা পূরণ করে কমিশনগুলোর পক্ষ থেকে, প্রতিটি কমিশনের পক্ষ থেকে আশু বাস্তবায়নযোগ্য বা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেবল সুপারিশগুলো একটা তালিকা, প্রতিটা কমিশনের পক্ষ থেকে তালিকা সরকারের কাছে দেওয়া হয়েছে, সরকার চেয়ে নিয়েছে এবং এই অঙ্গীকার করে যে সেগুলো তারা তাদের মেয়াদে বাস্তবায়ন করবেন। কিন্তু সেগুলো সম্পর্কে কী হয়েছে সেটা সম্পর্কে কোনো তথ্য নেই। বাস্তবে কিছু সময় সংবাদ মাধ্যমকে তারা সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে, কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু সেগুলো কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। সবগুলো সংস্কার আচ্ছা, অন্যদিকে বিশেষ করে প্রথম দিকে যে 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে, তার বাইরে যে কমিশনগুলো গণমাধ্যম, বিশেষ করে আমরা গুরুত্ব দিতে চাই গণমাধ্যম, স্বাস্থ্য, নারী বিষয়ক, শ্রম ও স্থানীয় সরকার কমিশন, এবং বিশেষ করে অন্যদিক থেকে বাংলাদেশের অর্থনীতির অর্থনৈতিক অবস্থার উপর যে শ্বেতপত্র এবং অন্যান্য যে অর্থনৈতিক সংস্কার কমিটিগুলো করা হয়েছে, তাদের প্রাপ্ত সুপারিশ সম্পর্কে কোনো পরিকল্পনা নেই। আমি বিশেষ করে নারী বিষয়ক এবং গণমাধ্যম
সংস্কার বিষয়ক প্রতিবেদন কমিশনের প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্য যে কোনো খাতের সংস্কার কিন্তু এই কমিশনগুলোর সংস্কারের সুপারিশমালা বাস্তবায়নের উপর নির্ভর করবে। বাস্তবে যদি কোনো সুফল বাংলাদেশ অর্জন করতে চায় সেগুলো মোটামুটি উপেক্ষিত আছে এখনো পর্যন্ত আমার তথ্য অনুযায়ী। মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া সরকার একতরফাভাবে অংশীজনদেরকে সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে। কোনো কোনো ক্ষেত্রে অধ্যাদেশ স্বল্প সময়ের জন্য লোক দেখানোভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দায় কাটানোর জন্য। যেসব ক্ষেত্রে প্রতিকূলতা কাটিয়ে এমনকি বিরাগ ভাজন হয়ে কোনো কোনো অংশীজন অধিপরামর্শের সুযোগ করে নিয়েছেন, সেসব ক্ষেত্রেও প্রতিষ্ঠিত সংশোধনীর কোনো রকম ব্যাখ্যা ছাড়া অবহেলিত হয়েছে। এমনকি কোনো কোনো অংশীজনের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকার সার্বিকভাবে আইন প্রণয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যাশিত স্বচ্ছতা ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশের যে চর্চা, সেটির উদাহরণ সৃষ্টি করতে পারেননি। যেসব অধ্যাদেশ প্রণীত হয়েছে তার মধ্যে বিচার বিভাগ পৃথকীকরণ ও এনজিও খাতের জন্য প্রযোজ্য ফরেন ডোনেশন ভলান্টারি রেগুলেশনস অর্গানাইজেশন রেগুলেশন অ্যাক্ট সংশোধনমূলক অধ্যাদেশের মতো দু একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নতি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের হাতে। রাষ্ট্র সংস্কারের মূল মন্ত্র তথা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার অভীষ্টের পরিপন্থী অনেক বিধান রচিত হয়েছে, যার কিছু কিছু আপনাদের সামনে আমরা ইতিমধ্যে তুলে ধরলাম। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। একটি স্বাধীন পুলিশ কমিশনের স্বপ্ন, সেটি সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়েছে। এটি শুধু যারা বিশেষজ্ঞ, যারা গবেষণা করেন, যারা গণমাধ্যম প্রতিবেদন করেন, অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তাদের বিষয় না, এটা হচ্ছে পুরো দেশবাসীর দাবি বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন হবে। সেই স্বপ্ন ধূলিসাৎ করা হয়েছে। লোক দেখানো এই অধ্যাদেশে এমন উপাদান রয়েছে যে যার উপর ভিত্তি করে যদি কমিশন গঠিত হয়, তথাকথিত পুলিশ কমিশন, তাহলে সেটা হবে অবসরপ্রাপ্ত পুলিশ প্রশাসনিক পুলিশ আমলাদের ক্ষমতার অব্যাহত অপব্যবহারের একটা রিসোর্ট। এর বাইরে আর কিছুই হবে না। এটি বাস্তবে এটি পুলিশ ক্ষমতার অপব্যবহারের সুরক্ষাকারী প্রতিষ্ঠানে পরিণত হবে। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশটি একটি আন্তর্জাতিক মানের আইন হিসেবে পরিগণিত হতে পারত যদি এক্ষেত্রে, যেটা আমি আগে উল্লেখ করেছি, শেষ পর্যায়ে খসড়া প্রণয়ন প্রক্রিয়ায় যে সমস্ত জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল বা সুযোগ করে নিয়েছিল, তাদের অন্ধকারে রেখে অন্তর্ঘাতী প্রক্রিয়ায় এতে এই অধ্যাদেশে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের একটা অপরাধিত সুযোগ সৃষ্টি করা হয়েছে। কারণ যেটা যদি না করা হতো তাহলে আইনটি সত্যিকার অর্থে একটা আন্তর্জাতিক মানসম্মত আইন হতো। এরকম বিশাল লস্ট অপরচুনিটি। সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশে উল্লেখযোগ্য ও যুগোপযোগী ইতিবাচক বিধান থাকলেও প্রতিটিতে নিজস্ব আঙ্গিকে এবং সামষ্টিকভাবে যার যা জায়গা থেকে এবং সামষ্টিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে কোনো প্রকার বিচারিক সুরক্ষা ছাড়া জবাবদিহিনভাবে বাক স্বাধীনতা, ভিন্নমত ও গণমাধ্যমের স্বাধীনতা দমনের আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে, যাতে কর্তৃত্ববাদী আমলের ন্যায় ব্যাপক নজরদারি ভিত্তিক শাসন ব্যবস্থা চলমান রাখার সুযোগ রাখা হয়েছে এই আইনগুলোতে, অধ্যাদেশগুলোতে। দুদক সংস্কার কমিশনের আশু করণীয় সুপারিশমালা সরকার বা দুদকের নিকট প্রত্যাশিত গুরুত্ব পায়নি। অন্যদিকে অন্য কোনো অংশীজনকে সম্পৃক্ত না করে দুদক ও সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্বে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত যে সুপারিশ ছিল সেটিকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। যদিও প্রতিবেদন প্রকাশের পর এক্ষেত্রে দুদকের শীর্ষ কর্তৃপক্ষের কোনো দ্বিমত ছিল না, সেটা সরাসরি ভাবে আমাদেরকে বলা হয়েছে। তারা বলেছেন যে তারা বলবো যে হতবাক হয়েছেন কি কারণে, যে তাদের আমাদের যে দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল কোনোটির ক্ষেত্রে তাদের কোনো দ্বিমত ছিল না,
প্রতিটি ক্ষেত্রে তাদের ঐকমত্য ছিল, কোনো দ্বিমত করতে পারেনি। সেই কারণে দুদকের শীর্ষ কর্তৃপক্ষ বলেছিলেন যে তারা একটু হতাশই হয়েছেন। অর্থাৎ এমনভাবে তারা এই প্রতিবন্ধটিকে মেনে নিয়েছেন যে তাদের কোনো দ্বিমত থাকার কথা নাই, অথচ অত্যন্ত কৌশলগত সুপারিশগুলো উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে। যার মধ্যে অন্যতম আমি যেটা বলতে চাই, রিপিট করব, সেটা হচ্ছে যে, এবং সেই ক্ষেত্রে এই 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 সুপারিশের ক্ষেত্রে সবগুলো রাজনৈতিক দলের, উইদাউট এনি এক্সেপশন, সবগুলো রাজনৈতিক দলের কোনো প্রকার রিজার্ভেশন ছাড়া ঐকমত্য ছিল। অর্থাৎ দুদকের জন্য পর্যালোচনা কমিটি, পর্যালোচনা কমিটির এক দায়িত্ব ছিল দুদক যে কারণে অকার্যকর ছিল জন্মলগ্ন থেকে রাজনৈতিক প্রভাব এবং আমলাতান্ত্রিক প্রভাবের কারণে, সেটার থেকে উত্তরণের জন্য অন্যতম হাতিয়ার হিসেবে দুদক যে কার্যক্রম পরিচালনা করে সেই সম্পর্কে 6 মাস পর পর একটি স্বাধীন কমিশন, স্বাধীন বাছাই পর্যালোচনা কমিটি দুদকের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সাথে সম্মত প্রক্রিয়ায় সম্মত তথ্য সংগ্রহের মাধ্যমে দুদকের কার্যকরের বিশ্লেষণ করবে এবং গণশুনানি করবে। এই সুযোগটা রাখার জন্য একটা স্বাধীন বাছাই কমিটি, বাছাই পর্যালোচনা কমিটি প্রস্তাব করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল দুদকের সর্বোচ্চ স্বাধীনতা আমরা যেরকম চাই, কিন্তু কোনো স্বাধীনতাই যেরকম জবাবদিহিনতার ঊর্ধ্বে নয়, একইভাবে দুদকের সর্বোচ্চ স্বাধীনতার পাশাপাশি দুদকের জবাবদিহি নিশ্চিত করার একটা উপায় প্রস্তাবনা করা হয়েছিল। সেই প্রস্তাবনাটি বাতিল করা হয়েছে এবং অত্যন্ত ন্যাক্কারজনক প্রক্রিয়ায়। আমি আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, কারণ একটা পর্যায়ে যখন আমরা জেনেছি যে এটিকে বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা সংশ্লিষ্ট উপদেষ্টা এবং অন্য যারা শীর্ষ কর্মকর্তারা আছেন তাদের সাথে অধিক পরামর্শ বৈঠক করার সুযোগ নিয়েছি। সেখানে 1 ঘন্টার বৈঠকে আলোচনা সাপেক্ষে তারা সম্পূর্ণভাবে একমত হয়েছে, রিপিট করছি, সম্পূর্ণভাবে একমত হয়েছে যে বাছাই ও পর্যালোচনা কমিটি থাকবে এবং যেই প্রক্রিয়া এবং যেই কর্মপদ্ধতি সুপারিশ করা হয়েছিল সেটাও থাকবে। শুধুমাত্র একটা তারা অনুরোধ করেছেন যে ঠিক আছে, বাছাই কমিটি উল্লেখ করা হবে আলাদাভাবে, পর্যালোচনা কমিটি আলাদাভাবে উল্লেখ করা হবে। আমরা মেনেছি, তার কারণ হচ্ছে যে একই প্রক্রিয়ায় একই কর্মপদ্ধতি নির্ধারণ করে থাকবে যেটা সুপারিশ করা হয়েছিল। সেটা মান্য হয়েছে, তারা মেনেছেন এবং সেটি তারা সেইভাবে প্রণয়ন করবেন অঙ্গীকার করেছেন। কিন্তু আমরা খুশি মনে ফিরে আসলে পরেই আমরা জানতে পেরেছি যে সেটিকে বাতিল করা হয়েছে। আপনারা জানেন সেটা নাই, তার পরিবর্তে লোক দেখানো একটা প্রভিশন করা হয়েছে যে 6 মাস পর পর দুদক প্রতিবেদন প্রকাশ করবে। এটার কোনো তো অর্থ হয় না। এটা জবাবদিহিতার একটা প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেটি করতে সরকার ব্যর্থ হয়েছে, দুদকও ব্যর্থ হয়েছে। আমাদের জানা মতে দুদকের অভ্যন্তরীণ শক্তি, দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং দুদকের সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তির একাংশের হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ করেছে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের যদি কোনো মন্তব্য প্রশ্ন থাকে